ওয়েলকাম স্টুডেন্ট, লেসন প্ল্যানার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আরো একবার স্বাগত। তো চলো আজকে আমরা ধাতুবিদ্যার শেষ অংশটুকু শেষ করে ফেলি। তো আমরা ধাতুবিদ্যার বিভিন্ন জিনিসপত্রগুলো জেনেছি, পড়েছি এবং শিখেছি। সব থেকে গুরুত্বপূর্ণ ক্লাস তোমাদের আগের দুটো তিনটে আমি করিয়েছি। আজকে তেমন কিছু নেই, শুধু জেনে বুঝে নিলেই হবে। এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম। শুধু মানব দেহে ধাতু ক্ষয়ের যে ক্ষতিকারক প্রভাবগুলো আছে সেইগুলো এই বোর্ডে নেই, এর পরের শীটে আমি তোমাদের দেখাবো। তো সেগুলো একটু ইম্পর্টেন্ট আছে। আর এখানে লোহার উপর মরচে পড়ে কেন, মরচের সংকেত কি, বিক্রিয়া হয়, সেগুলো জানলেই হয়ে যাবে। আর মরচে নিবারণের উপায় আমি এক লাইনে উপায়গুলো লিখেছি, তোমরা একটু ডেসক্রাইব করে পরীক্ষায় লিখবে, কিন্তু কোনোদিন আসবে না। তো আজকে ক্লাস হলে আমাদের শেষ হয়ে যাবে ধাতুবিদ্যা। থাকবে আমাদের জৈব রসায়ন, রাসায়নিক গণনা, আর গ্যাসীয় ধর্মাবলী বা গ্যাসের ধর্মাবলী যে চ্যাপ্টারটা আছে। তো চেষ্টা করব পুজোর আগেই তিনটের মধ্যে যে কোনো একটা চ্যাপ্টার শেষ করে দেওয়া। তো যদি বলো জৈব রসায়নটা শেষ করতে, তাহলে হয়তো পুজোর আগে সেটা সম্ভব হবে না। আর গ্যাসটাও হয়তো পুরোপুরি সম্ভব হবে না পুজোর আগে। তো ইম্পর্টেন্ট চ্যাপ্টার জৈব রসায়ন, আশা করছি ওটাই শুরু করব। তো দেখা যাক কি হয়। তো চলো আজকে আমাদের অল্প একটু ক্লাস হবে, আমরা সেই ক্লাসটা মনোযোগ দিয়ে করি এবং এই চ্যাপ্টারটাকে শেষ করি। আমরা সিলেবাসের প্রায় অন্তিম লগ্নে পৌঁছে গেছি। রাসায়নিক গণনাটা আমি তোমাদের আগেও বলেছি, এখনো বলছি, ওটা একেবারে গরম গরম লুচির মতো আমরা খাওয়া দাওয়া করবো পরীক্ষার আগে। লুচির মতো ভেজে, যেমন লুচি গরম গরম খায়, তেমন পরীক্ষার আগে ওই চ্যাপ্টারটা করে আমরা সোজা পরীক্ষা দিতে চলে যাবো। ওটার জন্য বেশি মাথা ব্যথা করে লাভ নেই। তাও ওটা এতটা আগে করবো পরীক্ষার, যাতে তোমরা সময় পাও 1 দেড় 2 মাস জিনিসটা পড়ার। অত ভয় নেই। কাল মাধ্যমিক পরীক্ষা, আজকে সকালে আমি ভিডিও দিয়ে বলবো না এটা করে দেখে যাও, এটা এরকম একদমই না। কারণ কিছু ভালো ছেলে মেয়েও আছে যারা 100 পাওয়ার জন্য পড়াশোনা করে, তাদের জন্য আমি সেই সুযোগটা অবশ্যই রাখবো। আর যারা ভৌত বিজ্ঞানে ভয় পাও, তারা স্কোরিং জায়গাগুলোকে টার্গেট করে, সেটা হলে সবচেয়ে সুবিধা হবে। কিন্তু আশা করছি আমি যেভাবে পড়িয়েছি, যত সংক্ষেপে পড়িয়েছি বা যত সময় নিয়ে তোমাদেরকে বুঝিয়েছি, আশা করি এইভাবে কেউ তোমাদের কখনো বোঝায়নি, তাই তোমাদের ভয় লেগেছে। আজ আশা করছি তোমাদের ভয়টা 70% থেকে 40% আনতে পেরেছি। তো আরো ভয় ধীরে ধীরে কমে যাবে যখন আমরা প্রশ্ন উত্তরে পর্বে চলে যাব। ঠিক আছে, তো তার আগে সিলেবাসটা শেষ করা আমাদের খুবই দরকার। তো চলো আজকে দেখে নেওয়া যাক ধাতুবিদ্যার এই চ্যাপ্টারে কি কি আছে। তো প্রথমেই রয়েছে ধাতুর ক্ষয়। ধাতুর ক্ষয় বলতে আমাদের ধাতু নষ্ট হয়ে যাওয়া, বা একটা ধাতু কোনো কারণে সেগুলো ক্ষয়ে যাচ্ছে বা শেষ হয়ে যাচ্ছে। কি করে হচ্ছে সেগুলো আমাদের জানতে হবে। চিরাচরিত ধাতুগুলোর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ ধাতু, যেটা নিয়ে আমরা সবসময় নাড়াচাড়া করে থাকি বা সবকিছুই তৈরি করে থাকি, সেটা হচ্ছে লোহা। তো এই লোহা ক্ষয়, এটা আমাদের একটা খুবই চিন্তার বিষয়। তাই লোহার ক্ষয়ের সম্পর্কে তোমাদের সিলেবাসে ম্যাক্সিমাম জিনিসটা আছে, আর বাকিগুলো তুলনামূলক বোঝানো আছে। লোহা, কপার আর অ্যালুমিনিয়ামই আছে। লোহাটার কিছু বাহ্যিক ক্ষয়ের ফলে আমাদের শারীরিক কোনো অসুবিধার থেকেও কপার আর অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে সেটা বেশি হয়। কারণ কপারের থালা বাসনে, অ্যালুমিনিয়ামের থালা বাসনে আমরা খাওয়া দাওয়া করি, সেই জন্য তার ক্ষয় আমাদের পক্ষে বেশি ক্ষতিকারক। কিন্তু লোহার ক্ষয় সাধারণত অল্প পরিমাণে মানুষের দেহে কোনো ক্ষতি করে না, বা কোনো ক্ষতিকারক প্রভাব নেই বলতে পারো। ঠিক আছে, তো চলো দেখে নেওয়া যাক লোহার উপর মরচে কিভাবে পড়ে। লোহাকে যদি জলীয় বাষ্প আর অক্সিজেনের থেকে দূরে রাখা হয়, তাহলে লোহাতে কখনো মরচে পড়বে না। কিন্তু সেটা কি কখনো সম্ভব? আমাদের বায়ুমণ্ডলের চারিদিকে রয়েছে জলীয় বাষ্প আর অক্সিজেন, তাই লোহার মরচে পড়বে এটা স্বাভাবিক। মরচে কথার অর্থ, যেটা আমরা সচরাচর চলিত ভাষায় জং বলে থাকি, সেই জং ধরবে লোহার। ঠিক আছে, তো চলো দেখো কি হচ্ছে। এখানে বিক্রিয়াটা কি হচ্ছে দেখো, অ্যানোডে বিক্রিয়াটা হচ্ছে 2Fe, এটা সলিড, এটা ভেঙে গিয়ে 2Fe2+ হচ্ছে অ্যাকোয়া, আর 4টে ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে। এটা হচ্ছে অ্যানোডে বিক্রিয়া হচ্ছে। ক্যাথোডে কি হচ্ছে, অক্সিজেন গ্যাস আকারে আছে,
অক্সিজেনের প্লাস এখানে তোমার 4H প্লাস অ্যাকোয়া হিসাবে আছে, 4টে ইলেকট্রন ত্যাগ করছে, নিয়ে 2H2 জল হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে ক্যাথোড অ্যানোডের বিক্রিয়া। এটাকেই সামগ্রিক বিক্রিয়া ভাবে আমরা এইভাবে লিখি 2Fe O2G, সরি এটা এস হবে। SO2G 4H প্লাস অ্যাকোয়াস, সেখান থেকে 2Fe2 প্লাস আর 2H2O লিকুইড। এইটা হচ্ছে মরচে নিবারণের বিক্রিয়া। তো মরচের বিক্রিয়া, ঠিক আছে। তো আশা করছি এখানে কোনো সমস্যা নেই, বোঝার মতো তেমন কিছু নেই, শুধু এই পেজটা স্ক্রিনশট মেরে চোখ বুলালেই হয়ে যাবে, আর কিছু লাগবে না। ঠিক আছে, এবার আসছে সমুদ্রের জলে মরচে। তো সমুদ্রের জলে আমরা জানি লবণাক্ত, লবণে কি থাকে, NaCl থাকে। এই NaCl টা ভেঙে যায় Na প্লাস আর Cl মাইনাস। এই Cl মাইনাস সমুদ্রের জলে HCl উৎপন্ন করে। HCl উৎপন্ন কি করছে, ফলে জাহাজের যে অংশটা জলের সঙ্গে সংস্পর্শে থাকছে সেটাই FeOH হোল2 উৎপন্ন করে। আর এই FeH হোল2 এর সঙ্গে HCl বিক্রিয়া করে FeCl2 উৎপন্ন করে। এই FeCl2 আবার FeCl3 পরিণত করে, উৎপন্ন করে। এই FeCl3 জল দ্বারা আদ্র বিশ্লেষিত হয়ে মরচে উৎপন্ন করে। তো এই প্রক্রিয়াটা এখানে লিখেছি বিক্রিয়ার মাধ্যমে। এই পদ্ধতিটা তোমরা একটু দেখবে, এটা পরীক্ষায় আসলে আসতে পারে, কিন্তু সম্ভাবনা খুবই কম। যদি পরীক্ষক একটু কঠিন প্রশ্ন করার চেষ্টা করে বা নিজের জ্ঞান তোমাদের প্রশ্নপত্রের উপর ফলাতে চায়, যে কোনো দুটো কারণ হতে পারে, তাহলে এই প্রশ্নগুলো পরীক্ষায় আসবে, আর নয়তো নয়। ঠিক আছে, তো দেখে নেওয়া যাক। প্রথমেই দেখো যা বললাম, NaCl ভেঙে যাচ্ছে, এই Cl মাইনাসের সাথে সমুদ্রের জল এই Cl তৈরি করছে, ফলে জাহাজের যে অংশ সমুদ্রের জলের সঙ্গে স্পর্শ থাকে তা FeOH হোল2 তে পরিণত হয়, যা এই Cl এর সঙ্গে বিক্রিয়া করে FeCl2 উৎপন্ন করছে, উৎপন্ন করে। ঠিক আছে, এই Fe এখানে বিক্রিয়াটা লিখেছি FeOH হোল2 প্লাস 2HCl ইজ ইকুয়াল টু 2FeCl2 আর H2 জল উৎপন্ন। এই FeCl2 আবার জলে দ্রবীভূত হয়ে বিক্রিয়া করে, জলে বিক্রিয়া করে FeCl3 করে। এই FeCl3 জলে বিশ্লেষিত হয়ে এই বিক্রিয়াটা করে। এই বিক্রিয়াটা কি, FeCl3 প্লাস 4H2O ইজ ইকুয়াল টু Fe2O3 ডট FH2O। এটাই হচ্ছে আমাদের মরচে, এটাই হচ্ছে আমাদের মরচে, অর্থাৎ জং, যেটাকে আমরা চলিত ভাষায় জং বলি। আর 6 অণু HCl উৎপন্ন করে। এই হচ্ছে বিষয়। এবং এবার হচ্ছে মরচে নিবারণ। মরচে নিবারণ কি করে করব, আমরা লোহার উপর রং করতে পারি, আলকাতরা দিতে পারি, গ্যালভানাইজেশন করতে পারি, বার্নিশ করতে পারি, আর ক্যাথোডীয় সংরক্ষণ করতে পারি। গ্যালভানাইজেশন সম্পর্কে আমি তোমাদের আগেও বলেছি, কিন্তু ক্যাথোডীয় সংরক্ষণটা কি এটা একটু তোমাদের ব্যাখ্যা করে দিই। পরীক্ষায় আসবে না, শুধু জানানোর জন্য আমি তোমাদের এটা বলছি। তো ক্যাথোডীয় সংরক্ষণ হচ্ছে আমাদের মাটির তলা থেকে কিছু লোহার পাইপ আমরা পাস করাই জল সরবরাহের জন্য কিংবা টিউবওয়েলের জল তোলার জন্য। এখানে যাতে এই লোহার পাইপে জং না ধরে, সেই জন্যই আমরা এই ক্যাথোডীয় সংরক্ষণটা করি। তোমার বাড়ির নিচে দেখবে টিউবওয়েলের কলে পাইপ আছে মাটির নিচে, 32 পাইপ, 16 পাইপ, 10 পাইপ, যাই হোক 5 পাইপ, এরকম পাইপ আছে। কিন্তু সেই পাইপ কখনো ক্ষয় হয় না, ক্ষয় হলে তো জল উঠবে না। তাহলে সেটা কেন হয় না, এই ক্যাথোডীয় সংরক্ষণের জন্য। অর্থাৎ যখন এই লোহার পাইপ মাটিতে পুঁতি, তখন লোহার থেকে উচ্চ তড়িৎধর্মী যে ধাতুগুলো আমরা সক্রিয়তা শ্রেণীতে পড়েছিলাম, সেই ধাতুগুলির কোনো একটা কে ওই ধাতুর সঙ্গে আন্তরিক পরিবাহী হিসাবে ব্যবহৃত করা এবং তার মধ্যে তড়িৎ চালনা করা। এখানে এই ধাতুটা লোহাটা ক্যাথোড, আর এবং যে ধাতুটা নেবে ধরো সোডিয়াম বা ম্যাগনেসিয়াম নিচ্ছি, ম্যাগনেসিয়ামটা তোমার হয়ে যাবে অ্যানোড, আর মাটিটা নিজেই হয়ে যাবে তড়িৎ বিশ্লেষ্য, আর্দ্র তড়িৎ বিশ্লেষ্য।
এইভাবে কি হবে, এখানে বিক্রিয়ার ফলে লোহা ক্ষয় হবে না, ম্যাগনেসিয়াম সেটাকে প্রতিরোধ করে দেবে, আর এই সংরক্ষণটাকে আমরা বলছি ক্যাথোডীয় সংরক্ষণ। আর অ্যানোডে যে ধাতুটাই তৈরি হবে মানে থাকবে না কেন, সেই ধাতুটার যেহেতু লোহাকে প্রোটেক্ট করছে, তাই সেই ধাতুর ওই অ্যানোড পাতটাকে আমরা বলবো হচ্ছে স্যাক্রিফিশিয়াল অ্যানোড। স্যাক্রিফিশিয়াল অ্যানোড মানে স্যাক্রিফাইস করছে অ্যানোড ক্যাথোডের জন্য, যাতে ক্যাথোডে ক্ষয় না হয়। এই হচ্ছে মোর্চা নিবারণের উপায়। এবার কুতুব মিনার, দিল্লির কুতুব মিনার তোমরা সকলেই নাম শুনেছো, কেউ ছবিতে দেখেছো, কারো বাবা মা নিয়ে গিয়ে ঘুরিয়ে এনেছে, দেখেছো সেটা লোহার তৈরি কিন্তু কখনো জং ধরে। কেন? সেটা রট আয়রনের তৈরি, তাতে কার্বনের পরিমাণটা বেশি থাকে। আর ওই টাইমে উন্নত প্রযুক্তির মাধ্যমে লোহার মরচে নিবারণ করার পদ্ধতি ছিল। তারা ওই লৌহ স্তম্ভের নিচে Fe3O4 দিয়ে, সৌধের নিচে Fe3O4 দিয়েছে এবং বিভিন্ন রকমের রং করেছে, কিন্তু দেখে কিন্তু তুমি কখনোই ধরতে পারবে না তাতে কোনো রং করা বা কিছু। তো এইভাবেই কুতুব মিনারের মরচেটা নিবারণ করা হয়েছে। তো আশা করছি এখানে বেশি কিছু বোঝানোর মতো নেই। এইবার আমি ধাতুর ক্ষয় মানব শরীরে কি ধরনের ইম্প্যাক্ট ফেলে, ক্ষতিকারক প্রভাব ফেলে, সেটা একটু তোমাদেরকে বলবো। এটা তুলনামূলক এর থেকে বেশি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসতেই পারে। কিছু বিক্রিয়া আছে সেইগুলো দেখাবো, দেখালে আজকে আমাদের ধাতুবিদ্যা শেষ। ঠিক আছে? তো এই বোর্ডটা যদি কেউ স্ক্রিনশট না নিয়ে থাকে, বোর্ডটা স্ক্রিনশট নিয়ে নাও, আমি বোর্ডটা মুছে তোমাদের পরবর্তী অংশটা করা। তো চলো আমরা দেখে নিই আমাদের আজকের সব থেকে গুরুত্বপূর্ণ অংশ কি। তো প্রথমেই আসি অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম কি? অ্যালুমিনিয়াম শুষ্ক বায়ুর সঙ্গে বিক্রিয়া করে না, কিন্তু আর্দ্র বায়ুর সঙ্গে অ্যালুমিনিয়াম বিক্রিয়া করে। এই আর্দ্র বায়ুতে অ্যালুমিনিয়াম রাখলে অ্যালুমিনিয়াম অক্সাইড উৎপন্ন করে। এই অ্যালুমিনিয়াম অক্সাইড অ্যালুমিনিয়ামের উজ্জ্বলতা নষ্ট করে ঠিকই, কিন্তু অ্যালুমিনিয়ামকে ক্ষয়ের হাত থেকে রক্ষা করে। এই বিক্রিয়াটা কি? 2Al প্লাস 3O2 সমান সমান Al2O3। 3O2 সমান সমান Al2O3। এখানে একটা 2 দিলে দেয়া যেতে পারে, এখানে একটা 2 দিয়ে ব্যালেন্স আমি আর দিলাম না, তোমরা এখানে একটা 2 দিও। তাহলে দেখো শুষ্ক বায়ুর সঙ্গে আমি যা বললাম ঠিক তাই লেখা আছে, অ্যালুমিনিয়াম বিক্রিয়া করে না, আর্দ্র বায়ুর সাথে করে, করে অ্যালুমিনিয়াম অক্সাইড উৎপন্ন করে। সেই অ্যালুমিনিয়াম অক্সাইড অ্যালুমিনিয়ামের উপর একটা প্রলেপ তৈরি করে, যা অ্যালুমিনিয়ামকে ক্ষয়ের হাত থেকে রক্ষা করে, কিন্তু উজ্জ্বলতা নষ্ট করে দেয়। আর কি? অ্যালুমিনিয়াম ফয়েলে যদি টক কিছু রাখা হয়, টক মানে অ্যাসিড থাকে, জৈব অ্যাসিড, অর্থাৎ সেটাকে অ্যাসিটিক অ্যাসিড বলতে পারে, বা ভিনিগার। এই তিনটে জিনিসই এক, তিনটে জিনিস এক বলতে পারে। টকের ক্ষেত্রে অ্যাসিটিক অ্যাসিড বা ভিনিগার। ঠিক আছে? তো অ্যাসিড থাকে, ওই অ্যাসিডের সঙ্গে অ্যালুমিনিয়াম বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম লবণ তৈরি করে। সেই লবণ কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক। ঠিক জিঙ্কও সেম একই কাজ করে। অর্থাৎ তাহলে দেখে নাও বিক্রিয়াটা, দেখো 2L, এই হচ্ছে অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে 6CH3C88। এই C88 সহযোগে কিছু থাকলে সেটাকে আমরা অ্যাসিড বলি। এটা আমরা জৈব রসায়নে শিখবো, সেটা পরের দিনও বা গ্যাস হয়ে যাওয়ার পরেও যে কোনো একটা হবে। অ্যাসিটিক অ্যাসিড, এই অ্যাসিটিক অ্যাসিড এইখানে দেখো এই CH3 জায়গায়, এই H এর জায়গায় যখন Al এসে যুক্ত হবে, তখন হয়ে যাবে এটা অ্যালুমিনিয়াম অ্যাসিটেট লবণ। অর্থাৎ এটা অ্যাসিড থেকে লবণ উৎপন্ন করবে এবং 3 অণু হাইড্রোজেনকে বের করবে। এই হচ্ছে অ্যালুমিনিয়ামের ফলে আমাদের যে ক্ষয়ক্ষতিগুলো হয় বা অ্যালুমিনিয়াম ক্ষয়। এই এবার আসছে কপারে। কপার যেমন যা যা করে, কপারের সংকর ধাতুগুলো অর্থাৎ পিতল, ব্রোঞ্জে কপারের পরিমাণ বেশি থাকায় সেইগুলোতে এই ধরনের জিনিসপত্র লক্ষ্য করা যায়। অর্থাৎ কপারও কিন্তু অ্যালুমিনিয়ামের মতো শুষ্ক জলীয় বাষ্পের সঙ্গে বিক্রিয়া করে, করে কপার সালফাইড বা কপার অক্সাইড অর্থাৎ কিউপ্রিক সালফাইড আর কিউপ্রিক অক্সাইড উৎপন্ন করে, অর্থাৎ সিইও আর সিইএস এই উৎপন্ন করছে। আবার দীর্ঘদিন যদি তাকে বাতাসে ফেলে রাখা হয়, তাহলে কিন্তু সে কপার সালফেটও তৈরি করছে, CuSO4.CuOH4, এই কপার সালফেটও পরিণত করছে। এর রং কিন্তু সবুজ হয়।
অনেক সময় কি হচ্ছে, সবুজ ক্ষারীয় কপার ক্লোরাইড, এই কপার ক্লোরাইড CuCl2.CuOH গঠিত হয়। CuCO2O2 জলীয় বাষ্পের উপস্থিতিতে ম্যালকা ম্যালকাইট নামক সবুজ ক্ষারীয় কপার কার্বনেট, এই যে সবুজ ক্ষারীয় কপার কার্বনেট উৎপন্ন হয়, এটার নাম হচ্ছে ম্যালাকাইট। তাহলে আমরা কপার সালফেট দেখলাম, কপার কার্বনেট দেখলাম, অর্থাৎ এটাকে আমরা বলবো ম্যালাকাইট। এই দুটো জিনিস একটুখানি নোট করে নিও বা মুখস্থ করে নিও, অর্থাৎ দীর্ঘদিন যখন ফেলে রাখবো তখন আমাদের তৈরি হচ্ছে কপার সালফেট, যার রং হয় সবুজ। আবার এই অনেক সময় দেখা যাচ্ছে কপার সালফাইড ক্লোরাইড উৎপন্ন হচ্ছে, CuCl2C.3CuOH গঠিত হচ্ছে। আবার কি হচ্ছে, এই কপার কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন এবং জলীয় বাষ্পের উপস্থিতিতে ম্যালকাইট নামক কার্বনের যৌগ উৎপন্ন হচ্ছে, যার সংকেত CuCO3.CuOH। এই ঠিক একটু আগে আমি যেটা বললাম, পিতল আর ব্রোঞ্জ কপারের সংকর ধাতু, তাই কপার অক্সাইডও উৎপন্ন করে এবং উজ্জ্বলতা নষ্ট করে দেয়। সেখানে কি বিক্রিয়া হচ্ছে, HCu প্লাস 6H2O প্লাস 2SO2 প্লাস 5O2 ইজ ইকুয়াল টু 2CuSO4.3CuOH। অর্থাৎ দেখো, ক্লোরাইডের কার্বনেটের ক্ষেত্রে এখানে CO3, সালফাইডের ক্ষেত্রে এখানে অক্সাইডের ক্ষেত্রে এখানে SO4, আর ক্লোরাইডের ক্ষেত্রে এখানে কিন্তু Cl2। এই চেঞ্জ গুলো লক্ষ্য রাখবে, সংকেত একই, শুধু চেঞ্জ হচ্ছে এখানে আমাদের ক্লোরিন, কার্বনেট আর অক্সাইডের জন্য অক্সিজেন। তো এইটুকুই, এখানে বেশি কিছু নেই, আমি সরে যাচ্ছি, একটা স্ক্রিনশট নিয়ে নাও তোমরা। তো কপার ও আর্দ্র বায়ুর সঙ্গে বিক্রিয়া করে কিউপ্রিক অক্সাইড বা কিউপ্রিক সালফাইড অর্থাৎ CuO আর CuS এর আস্তরণ পরে দীর্ঘদিন ধরে ফেলে রাখলে কপার সালফেটে পরিণত হয়ে যায়, যা সবুজ রঙের হয়। কপার সালফেট কি, CuSO3CuOH। অনেক সময় কি হয়, সবুজ ক্ষারীয় কপার ক্লোরাইড CuCl2.3CuOH গঠিত হয়। আবার কপার কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন এবং জলীয় বাষ্পের উপস্থিতিতে ম্যালকাইট নামক সবুজ ক্ষারীয় কপার কার্বনেট উৎপন্ন করে, যার সংকেত হচ্ছে CuCO3.CuOH উৎপন্ন করে। পিতল ব্রোঞ্জের ক্ষেত্রেও একই হয়, কপার অক্সাইড উৎপন্ন হয়। কপার অক্সাইডের এই যে সংকেতটা আমরা লিখেছিলাম কপার অক্সাইড, দেখো ওখানে সেম জিনিসই তৈরি হয়েছে কপার অক্সাইড এখানে, তাহলে HCu প্লাস 6H2O প্লাস 2SO2 প্লাস 5O2। এই হচ্ছে আমাদের ক্ষতিকারক প্রবাহ, মানে ক্ষতিকারক ফলাফল। তো আজ এই পর্যন্তই, আশা করছি এখানে তোমাদের বুঝতে কোনো সমস্যা হয়নি। যদি তোমাদের ভালো লাগে, তোমাদের বন্ধুদের কাছে আমার এই ভিডিওটা পৌঁছে দিও, যাতে তারা এই লেকচারটা দেখে উপকৃত হতে পারে। আর যদি চ্যানেলের সমস্ত ভিডিও দেখতে চাও, তাহলে যদি মনে হয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকন টিপে রাখো, তাহলে যখনই আমরা ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো আমাদের ধাতুবিদ্যা শেষ, আমরা 3টে চ্যাপ্টার শেষ করলেই আমাদের সিলেবাস সম্পূর্ণ শেষ হয়ে যাবে। আশা করছি অন্যান্য স্যাররাও পুজোর আগে তোমাদের সিলেবাস শেষ করিয়ে দেবে, হয়তো ইতিহাস, ভূগোল, জীববিজ্ঞান শেষ হয়ে গেছে, অঙ্ক আর ভৌত বিজ্ঞানটাই চলছে। আর ইংরেজি তো তোমাদের গ্রামার করাচ্ছে, ওটা সবার জন্য। তোমরা এই জিনিসগুলো শিখে থাকলেও আবার রিভাইজ করো, আর নতুন কিছু জানার থাকলে জানতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের দিন ভৌত বিজ্ঞানের অন্য একটা চ্যাপ্টার, অন্য একটা পর্ব নিয়ে। তো থ্যাংক ইউ।